এই যে নোকের, অনেকে নোক দিয়ে বাজায়, নোকের একটু ওপর থেকে, আমি যেমন নোকের আঙুলে বোধহয় একটা কিছু এই 3টে আঙুল দাগ হয়ে আছে, মানে এই 3টে আঙুল দিয়ে বাজাতে হয় এরকম চেপে, এই যে এইভাবে। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমাদের যিনি অতিথি, তিনি একজন খুব নামকরা সঙ্গীত শিল্পী। তিনি অনেকগুলি বাদ্যযন্ত্র বাজাতে পারেন, কিন্তু তিনি প্রধানত সারেঙ্গি এবং এসরাজ বাজান। তাহলে চলুন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই সঙ্গীত শিল্পী দেবাশিস হালদারের সঙ্গে। নমস্কার দেবাশিস বাবু। নমস্কার। নমস্কার। ভালো আছেন? এই চলছে। আমি তুমি বলি? হ্যাঁ, একদম ঠিক আছে। তো আমরা আমাদের আড্ডায় আমরা জানার চেষ্টা করব তোমার যাত্রাপথ সঙ্গীত শিল্পী হিসাবে। তাহলে আগে আমাদের দর্শককে একটু জানাও যে তোমার সঙ্গীত বা বাদ্যযন্ত্র বাজনা এটাতে আসা কিভাবে? আচ্ছা, বলি। আমার যখন 5 বছর বয়স, তখন যেটা হয়, অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি খুব একটা যে সঙ্গীতের ফ্যামিলি সেটা আমি বলবো না। আমার বাবা খুব ভালোবাসতেন গান বাজনা। তো ছোটোবেলায় যেটা হয় যে আমরা যেখানে বড় হয়ে উঠেছি, ঠাকুরপুকুরে একটা একটু ভেতরের দিকে থাকতাম, নিজেদের বাড়ি। তো সেখানে যেটা হয়, একটা বাবা মায়ের যেটা চিন্তা হয় যে একটা ছেলে ছোটোবেলা থেকে বড় হচ্ছে, হ্যাঁ, সে কীভাবে বড় হবে পাড়ার ছেলেদের সঙ্গে, হ্যাঁ, নিয়ে মানে কীরকমভাবে সে বড় হবে। তো বাবা ভেবেছিলেন যে যাতে আমি খুব, হয় না যে একটা আশঙ্কা হয় যে একটা খারাপ গ্রুপে না মিশে যাই, বা সেরকম একটা চিন্তাভাবনা থেকে বাবা যেহেতু ভালোবাসতেন গান বাজনা, তো আমাকে প্রথম তবলায় ভর্তি করিয়ে দিলেন। আমাদের কাছেই একটা স্কুল ছিল, ওখানে একজন স্যারের কাছে আমি শিখতাম। তো তবলা দিয়ে আমার জীবনের মানে সঙ্গীত জীবনের শুরু। তো সেই তবলা, তখন তবলা প্র্যাকটিস করছি এবং একদম মাইনুটলি, খুব সুন্দর। আমারও খুব নেশা ছিল যে তবলা নিয়ে খুব এগোনোর। তো এরকম আমি তবলা শিখতে 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 বড় হই এবং 15 বছর কিন্তু আমি তবলা শিখেছি বিভিন্ন গুরুর কাছে। হ্যাঁ, তো সেটা একটা বড় যাত্রাপথ ছিল। লেখাপড়ায় খুব একটা ভালো মন ছিল না, কিন্তু যেহেতু আমার বাবা স্কুল মাস্টার ছিলেন, তো আমাকে একটা মোটামুটি গাইডেন্স দিয়ে সবসময় পড়াশোনার মধ্যেও থাকতাম, কিন্তু তবলাটাই বেশি বাজাতাম ফার্স্ট 15 বছর আর কি। আপনাকে একবার কাটছি। হ্যাঁ, তার মানে আপনার বাদ্যযন্ত্রের সূচনা হয়েছে তবলা দিয়ে। হ্যাঁ, কিন্তু তবলাটা এখন আপনি তবলাটা এবার বলছি, তবলাটা কিন্তু আমি খুব সুন্দর বাজাতাম। হ্যাঁ, মানে এখনও তবলা বাজাই, বাট কেউ কোনো বন্ধুবান্ধব বাড়িতে গান করতে এলে বা ইনস্ট্রুমেন্ট নিয়ে এলে তাদের সঙ্গে বাজাই, বাট প্রফেশনালি কোনো মঞ্চে আমি তবলা বাজাই না। একটা সময় বাজাতাম কিছু প্রফেশনালি মঞ্চেও, তখন তবলা বাজিয়েছি, বাট তারপরে আর এগোইনি। এই হচ্ছে আমার মানে সঙ্গীত জীবনের শুরুটা। এইবার যখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তখন বাবা পারমিশন দিলেন যে তুমি এবার একটু মুভ করতে পারো বিভিন্ন জায়গায়। আগে তো মানে তার আগে কোথাও বেরোনো বা বেশি ঘুরতে যাওয়া এটা ব্যাপারটা ছিল না। তো আমি বিভিন্ন সঙ্গীত যেগুলো কনফারেন্স হয় বড় বড় কলকাতায়, সেইগুলো শুনতে যাওয়া শুরু করি, ক্লাসিক্যাল কনসার্ট যেগুলো হয়। তো এরকম। এটা কোন দশক বা কখন? এটা হচ্ছে 90-এর দশক। 90-এর শুরু? 90, হ্যাঁ, 90-এর শুরুতে আর কি। তখন তো সঙ্গীত অনেক মানে পরিবর্তনের মধ্যে যাচ্ছে বাংলা। তখন কিন্তু আমি তবলাই বাজাই। আচ্ছা। আচ্ছা, এরপরে এই যে কনসার্টগুলো শুনতে শুনতে একটা কনসার্টে আমাদের সঙ্গীত রিসার্চ একাডেমি, যেটা এসআরএ বলে, টালিগঞ্জে যেটা, ওখানে একটা কনসার্ট শুনতে গেছিলাম। তো ওখানে এই রমেশ মিশ্রজি, আমি কানে হাত দিচ্ছি কেন, উনি একটা মহাপুরুষ। তো ওনার বাজনা সারেঙ্গি শুনে, উনি সারেঙ্গি একদম কি বলবো মহাপুরুষ আর কি। আচ্ছা, রমেশ মিশ্রা
উনি এখনো বাজান? উনি এখন আমাদের আর এই লোকে নেই। ও আচ্ছা আচ্ছা। তো বহুদিন বাজিয়ে গেছেন এবং আমাদের সঙ্গীত জগৎকে অনেক কিছুই দিয়ে গেছেন। তো ওনার বাজনা শুনে আমার এটাই মনে হয়েছিল যে এক্ষুনি আমার এই যন্ত্রটা বাজানো উচিত। তো এই মনের মধ্যে একটা শুরু হলো যে এরকম একটা কিছু ইনস্ট্রুমেন্ট আমাকে বাজাতে হবে। হ্যাঁ, তো সেই দিন থেকেই আমার মানে ওই পাগল পাগল অবস্থা হলো। তো আমি ঠিক করলাম, যে ডিসিশন নিলাম যে এই যন্ত্রটা আমি বাজাবো। তো তখন যন্ত্রটা খুঁজতে যখন গেলাম, যে কলকাতায় খুব কম মানুষ সারেঙ্গি যন্ত্রটা বাজান, এবং গুরুত্ব দেখা মেলাই ভার। মানে অনেক খুঁজে টুজে, মানে বিভিন্ন জায়গায় খুঁজে ভালো সারেঙ্গি, ভালো একজন গুরু, এগুলো আমি অনেক খুঁজে যখন পেলাম না সেরকম কোনো, তখন আমি ডিসাইড করলাম সাবস্টিটিউট একটা কিছু, মানে কাছাকাছি যন্ত্র কি আছে। তখন আমার এসরাজের খোঁজ এলো আর কি। মানে একজন বললেন যে এসরাজ তুমি শিখতে পারো। তখন আমি এসরাজ একদম সঙ্গে সঙ্গে এসরাজ একটা কিনে আমার এক বন্ধু মারফত গিয়ে এক গুরুর কাছে আমি শিখতে শুরু করলাম। এই আমার মানে এই যে এসরাজ সারেঙ্গি, মানে এসরাজ দিয়ে আর কি এই দিকটায় ঢোকা আর কি। যাই হোক, এটা চলতে থাকলো 2 বছরের মতো এসরাজ শিখতে শিখতে। হঠাৎ করে একটা সারেঙ্গির খোঁজ পেলাম, যে খুব ভালো একটা যন্ত্র লখনৌ থেকে এসছে। তো সেই সারেঙ্গিটা আমি নিয়ে নিলাম, নিয়ে এবার গুরু খোঁজার ব্যাপার। সেই যাই হোক, বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম যে তারা অনেকেই বলছেন যে আমরা বংশ ছাড়া শেখাই না। তো সেখানে আমার একটু সময় লাগলো, মাস 3 সময় লেগেছে। তো আমি যার কাছে শিখেছি আর কি, সেই 3 মাস পরে ওই গুরুজির খোঁজ পেলাম, পণ্ডিত বিদ্যা সাহায়। উনি বেনারসের আর কি মানুষ। তো উনি থাকতেন নর্থ ক্যালকাটায়। আচ্ছা। এই যে ফিল্ম স্টার ছায়াদেবী, যিনি, যার অভিনয় মানে দেখে আমরা বড় হয়েছি ছোটোবেলা থেকে, ওনার বাড়িতেই থাকতেন। তো খুঁজে খুঁজে ওখানে গেলাম। তো গুরুজিও আমাকে প্রায় 3 মাসের মতো উনি জাস্ট আজায় কালায় বলে উনি অনেক মানে দেখেছেন যে এই ছেলেটির হবে কি না। মানে আগেকার দিনে এই ব্যাপারটা ছিল, গুরুরা টেস্ট করতেন একটা ছাত্র বা ছাত্রীকে, যে তার কতটা খিদে রয়েছে, কতটা ধৈর্য আছে। হ্যাঁ, কত ধৈর্য আর কত খিদে, যে সে এটা শিখবে, সে কেন শিখবে। তো সেইটা দেখে নিয়ে একটা গুরু পূর্ণিমাতে উনি আমাকে গান্ডা বাঁধলেন হাতে, গান্ডা বেঁধে এই আমার মানে সারেঙ্গিও শুরু হলো। তো তখন এসরাজকে ছেড়ে দিলাম না, এসরাজ সারেঙ্গি দুটোই কন্টিনিউ চালিয়ে গেলাম আর কি। এই শুরু আর কি জীবনের। বাহ! তো তারপর থেকে আপনি একদম পেশাগতভাবেও আপনি সারেঙ্গি এবং পেশাগতভাবে হ্যাঁ, এসরাজ আমার একটা বাজাচ্ছেন। টার্গেট ছিল, যেটা হচ্ছে সারেঙ্গিটা সবে 2 বছর পরে ধরেছি, তখন প্রথম হাত। আর সারেঙ্গি খুব একটা কঠিন ইনস্ট্রুমেন্ট, মানে যেটাতে কোনো ফ্রেট নেই আমাকে আন্দাজে, আর যেটার উপরে আমরা আঙ্গুল রেখে বাজাই, তো সেটা হচ্ছে গার্ড স্ট্রিং, মানে উটের নাড়ি দিয়ে তৈরি হয়। তো তাকে চেপে চেপে আর হাতের এই জায়গাটা দিয়ে বাজাতে হয়। আচ্ছা। এই যে অনেকে নখ দিয়ে বাজায়, নখের একটু ওপর থেকে, আমি হ্যাঁ, যেমন আপনার নখের একটু, আঙুলে বোধহয় একটা কিছু হ্যাঁ, হয়েও এই আছে। 3টে আঙ্গুল দাগ হয়ে আছে। হ্যাঁ। মানে এই 3টে আঙ্গুল দিয়ে বাজাতে হয়, তো অডিয়েন্সকে এরকম দেখান, চেপে, এই যে অডিয়েন্সের জন্য। এইভাবে। তো হ্যাঁ। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, একটু বুঝতে সময় লাগে সাবজেক্টটা, যে বছর 5 তাহলে আপনারা দেখতে পাচ্ছেন বাদ্যযন্ত্র বাজানো কিন্তু খুব একটা সহজ কাজ নয়। না, একদমই সহজ কাজ। অ্যাকচুয়ালি পৃথিবীর কোনো কাজই কিন্তু খুব সহজ নয়। হুম। কাজটাকে যদি ভালোবাসা যায় তাহলে সহজ হয় একটা কাজ, যে কোনো কাজ। সেটা পড়াশুনো বলতেও তাই। আমি যদি একটা বই কিনে রেখে দিই সাজিয়ে গুছিয়ে, সেটা হবে না। সে বইয়ের মধ্যে আমাকে ঢুকতে হবে। হ্যাঁ, তা একটা সাবজেক্টের মধ্যে ঢুকতে হবে। এই ঢোকাটাই হচ্ছে ব্যাপার। মানে সেটাতে 5-6 বছর লেগে যায় শুধু বুঝতে একটা যে কোনো সাবজেক্ট। তো আমি মনে করি সারেঙ্গিটা একটু বেশি আর কি কঠিন, মানে খুব পীড়া দেয় আর কি, মাঝে মাঝে এখনও দেয় সেটা বাজাতে বাজাতে। আমরা যখন কাজ করেছিলাম, আমি আটকালাম, দুঃখিত। হ্যাঁ হ্যাঁ, বলো তো বলো। বলছি, আমরা যখন কাজ করেছিলাম, তো প্রিয়দর্শীর সঙ্গে আমাদের কথা হচ্ছিল। হুম তো আমরা খুঁজছিলাম সারেঙ্গির শিল্পী হিসাবে, এবং প্রিয়দর্শী তো প্রথমেই বলেছিল দেবাশিস দার থেকে ভালো সারেঙ্গি পাবি না তুই। তো আমি তখন দেখেছিলাম যে সারেঙ্গি বাদ্যযন্ত্রটা খুব বেশি জন বাজান বলে মনে হয় না, বা না, এখন তাই একদমই না, একদমই না। নেই হুম ব্যাপারটা। তো আমি এটা থেকে একটা প্রশ্ন করছি, হুম হুম মানে এটা
প্রথাগতভাবে সারেঙ্গি বলুন বা এসরাজ বলো, এই যে বাদ্যযন্ত্রগুলো, কোথাও না কোথাও কি তোমার মনে হয় না যে এখনকার যারা মানে বাচ্চা যারা বড় হচ্ছে, তারা কোথাও না কোথাও এইগুলো থেকে একটু দূরে চলে যাচ্ছে, বা এই বাদ্যযন্ত্রগুলো তাদেরকে আকর্ষণ করছে না? তাহলে এইটা কেন মনে হচ্ছে তোমার? আর আমি জানতে চাইবো যে তোমার কি মনে হয় কি করলে এটা সমাধান হতে পারে? ঠিক আছে, যাতে আরো বাচ্চারা ঠিক উঠে আসবে। ঠিক কথা, যেটা অ্যাকচুয়ালি আমাদের জেনারেশনকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা আমাদেরই। আমরা কিন্তু তাদেরকে পরিবেশ দিতে পারছি না। হ্যাঁ, ধরো আমি যেটুকু করছি, আমি কিন্তু অনেককেই শেখাচ্ছি, তারা আসছে, অনেকে শিখছে ভালো, তার মধ্যে দু একজন ভালো বেরোচ্ছে, বেশিরভাগরা একটু পেশাগতভাবে বাজাতে চায় না আর কি, তারা একটু মানে অন্যান্য কাজবাজ করেন, কিন্তু পাশাপাশি একটা ভালো কিছু ধরে রাখতে চান বলে তারা আর কি এইগুলো বাজান। তো আমি মনে করি যে পরিবেশ যদি আমরা দিতে পারি, হ্যাঁ, অনেক বাচ্চা কিন্তু জানেই না, হ্যাঁ, অনেক গার্ডিয়ানও জানেই না যে সারেঙ্গি বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, বা এসরাজ বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে। এসরাজটা অনেক বেশি জানে, কিন্তু সারেঙ্গিটা তবুও এখন কলকাতায় একদমই মানে চল নেই বলা যায়। তো কিন্তু এর ভবিষ্যৎ কিন্তু অনেক বড়। হ্যাঁ, বেশিরভাগ মা বাবারা কী চান যে পড়াশুনো করে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে বা ডাক্তার হবে, হ্যাঁ, কিন্তু অন্যান্য অনেক প্রফেশন আছে যেগুলোতে অনেক ওপরে যাওয়া যায়। হ্যাঁ, সেটা মনে হয় প্রমাণ করেও দিয়েছে, মানে আমাদের ভারতবর্ষের যারা তাবড় তাবড় শিল্পী, হ্যাঁ, সেগুলো কিন্তু প্রমাণ করে দিয়েছে অলরেডি। তাদের দিকে তাকিয়েও কিন্তু অনেক মানুষ আসছে, কিন্তু এখনও ভয় পাচ্ছে যে তাদের ভবিষ্যৎটা কী হবে, এই ভেবে ভয় পাচ্ছে। কিন্তু সারেঙ্গি এসরাজ সত্যি একটা মানে বড় জায়গায় পৌঁছানো যায়, যেটা আমি যতটুকু পৌঁছেছি, আমি মনে করি আমি যেখানে ছিলাম মানে সেখান থেকে আমি অনেকটা মানে ভালো জায়গায় পৌঁছতে পেরেছি। হ্যাঁ, হয়তো আমার জীবনের অনেকগুলো দিক এখনও খোলেনি, বা আমি জানি না আমার জেনারেশনে খুলবে কিনা, কিন্তু আমার ছেলেও সারেঙ্গি বাজায়। বাহ। তো আমি কিন্তু আশাবাদী যে মানে অন্যান্য ইয়াং জেনারেশন যদি আসে, তারা কিন্তু ভালো জায়গা করতে পারে। হ্যাঁ, তো এর ভবিষ্যৎ যে খুব অন্ধকার সেটা কিন্তু নয়। আচ্ছা। আর তারা যদি ভালোবেসে, আর একটা জিনিস আমি যেটা খুব মনে করি, যে ওপরওয়ালার ওপর ভর করে যদি আমি যে কোনো কাজে যদি ড্রাইভ মারতে পারি ঠিক মতো, হ্যাঁ, কিন্তু নিঃস্বার্থ ড্রাইভ হতে হবে। হ্যাঁ, এরকম ড্রাইভ দেবো না যে আমি দোটানা মন, আমি পুকুরে পড়বো না নদীতে পড়বো না সমুদ্রে পড়বো, হ্যাঁ, এইটা না ভেবে এই যে আমি নদীতেই ঝাঁপ দেবো, এটা যদি আমার টার্গেট থাকে, তাহলে কিন্তু মানে কিছু না কিছু তোমার হবে সেখান থেকে। তো এটা আমি বিশ্বাস করি এবং সেই বিশ্বাস করে আমি একটা জায়গায় পৌঁছতেও পেরেছি। তো এটা আমি বলতে পারি। হ্যাঁ, তোমার যাত্রাপথ তো সেটাই বলছে। আচ্ছা, যদি নতুন যারা মানে এখনকার যারা বাবা মা বা যারা অভিভাবক, তুমি তাদেরকে কি বলবে, যার জন্য তারা কি করলে তাদের বাচ্চারা এই আমাদের বাদ্যযন্ত্র এগুলোতে হ্যাঁ, আমি শিখতে শুরু করবে? একটাই জিনিস গার্জেনদের বলতে পারি, সেটা হচ্ছে যে আপনারা বাচ্চাদেরকে দেখুন আগে, মানে কিভাবে তারা কোন দিকে তাদের ন্যাক আছে, এবং তার যেদিকেই ন্যাক থাক সেই দিকটাতে আপনারা বেশি করে মানে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা করুন। কেউ সঙ্গীতে ইয়ে করতে চায় বা বড় হতে চায়, তাকে বাধা দেবেন না। ঠিক ঠিক, বাধা দেওয়া উচিত না। একটা না একটা ভবিষ্যৎ সে পাবেই, লেগে থাকতে হবে। আমি বলছি, ধরুন কারো ইচ্ছে আমি খুব সঙ্গীতের ভালো মানে শিক্ষক হব, সে কিন্তু সেটা হতেই পারে। তার পড়াশুনো এবং সে যদি সঙ্গীতটার তার গলায় সুর থাকে, আর সঙ্গীত মানে ধরুন আমি ইনস্ট্রুমেন্ট বাজাই, আমার কিন্তু ভেতরে সুর আছে বলেই কিন্তু আমি সা চিনি, গা চিনি, মা চিনি, এগুলো চিনি। তো সেই চেনাটাকে মানে যে কেউ যদি ভালোবেসে চিনতে চায়, তার কিন্তু হবে। হ্যাঁ, তো অনেকেই মানে আমি দেখছি মানে এখন যেটা একটা ট্রেন্ড হয়েছে, অনেক গান বাজনার ফ্যামিলি, তাদের ছেলেরা অন্য দিকে চলে যাচ্ছে। তো আমি প্রথম মানে বলবো তাদেরকে যে গান বাজনার ফ্যামিলির ছেলেমেয়েরা গান বাজনাতেই থাকুক, তাহলে আমাদের মানে ভবিষ্যতের জন্য অনেক মানে বেটার হবে আপনি বলছেন ওই ব্যাপারটা। যদি পরিবারগতভাবে তার ন্যাক থাকে,
হ্যাঁ, সে যদি গান বাজনাই করতে চায়, দেখ এটা 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 কিন্তু একটা সাধারণ ব্যাপার। ধরো তোমার বাবা ডাক্তার, হ্যাঁ, একটা ছেলে কিন্তু মানে যখন সে বড় হবে না, সে বাবাকে দেখে বড় হবে, তো বাবাকে মাকে দেখে তার দেখবে অনেকটা ন্যাকটা মানে মানে 90% কিন্তু বাবার দিকেই যাওয়ার টেন্ডেন্সি থাকবে। হ্যাঁ, খুব কম পার্সেন্টেজ থাকবে যেটা দেখবে অন্য দিকে মুভ করছে। তো গান বাজনার ফ্যামিলিতে তাই হয়, দেখবে মানে ছেলেমেয়েরা গান বাজনার দিকেই ন্যাকটা থাকে। হ্যাঁ, এবার দুটো একটা মিস করে, কিন্তু তারা দেখছি জোর করে অন্য মানে ওই একটুখানি লোভে পড়ে যে না, ওখানে গেলে তাড়াতাড়ি আমি ইনকাম করতে পারবো বা আমার ভবিষ্যৎ অনেক ভালো হবে, সেরকম টার্গেট করে হয়তো অনেকে লাইন চেঞ্জ করে। কিন্তু টার্গেট একটা হওয়া উচিত, মানে যে কোনো মানুষের, যে একটা টার্গেটে থাকলে কি হয় না, সে কিছু করতে পারে, তার ভবিষ্যৎটা অনেক এগোয়। আমি বিশেষ করে বাঙালিদের দেখেছি বিভিন্ন জিনিস করতে, আমি ক্রিকেটও খেলবো, আমি ফুটবলও খেলবো, ভালো ফুটবলার হতে চাইছি, ভালো ক্রিকেটার হতে চাইছি, ভালো সাঁতারু হতে চাইছি, ভালো সঙ্গীতজ্ঞ হতে চাইছি। এটাও কিন্তু সম্ভব না। আমি দেখছি, আমি এতদিন ধরে রয়েছি, তাই মনে হচ্ছে কিছুই শিখিনি। তো একটা তুমি রবীন্দ্রনাথের কথা ভাবো। হ্যাঁ, ওনার যে ব্যাপারটা ছিল, ওনার যে ব্যাপ্তি, এই ব্যাপ্তিটা কি করে এসছে, মানে কি করে এলো, তার মানে ওনার কি অফুরন্ত ভালোবাসা ছিল ওই ওই জিনিসটার প্রতি, যে উনি ওটাই করে গেছেন। কিন্তু উনি ডান দিক বাদিক কোনো দিক তাকাননি। উনি তো জমিদার বাড়ি ছেড়েছিলেন, অনেক কিছু করতে পারতেন। না, জমিদার, মানে হ্যাঁ অবশ্যই, জমিদার বাড়ি অবশ্যই। থেকে বেরিয়ে এসে উনি হ্যাঁ শিল্পটাকে বেছে নিলেন। অনেক অনেক কিছুই করতে পারতেন, কিন্তু দেখো যে কোন মানে গভীর ভালোবাসা থেকে যে উনি এই আমাদেরকে দিয়ে গেছেন, এবং আমাদের যা দিয়ে গেছেন মানে দিয়ে গেলেন আর কি, এটা কিন্তু আমাদের মানে জেনারেশন ওয়াইজ চলবে, মানে কোনোদিন ফুরোবে না। একদম। আর আমরা একটা জীবন দিয়ে রবীন্দ্রনাথকে কি চিনবো, চিনতেই পারবো না। না, আচ্ছা, রবীন্দ্রনাথ থেকে আমি একটা প্রশ্ন করছি, যদি না আটকে, যে আমাদের এই এসরাজ বা সারেঙ্গি বা আরও কিছু বাদ্যযন্ত্র আমরা সবসময় দেখি একটা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ঘেঁষা হিসেবে থাকে, কিন্তু আমি তো তোমার সাথে কাজ করেছি বা অন্য কাজও করেছি, এগুলো তো অন্য অনেক ফর্মের সাথে ইউজ করা যায়। মানে এটা তো অনেকেই ভাবে এসরাজ মানেই হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাজবে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে বাজলে সত্যি ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কিন্তু যে কোনো গানে বাজালেই ভালো লাগতে পারে। মানে এসরাজ এই নয় যে শুধু রবীন্দ্রনাথের গানই বাজানো যায়, মানে এসরাজ দিয়ে সমস্ত রকমের সঙ্গীত, মানে সঙ্গীতের যতগুলো সাবজেক্ট মানে বিষয় আছে, সবার সঙ্গে কিন্তু এসরাজ যাবে। নজরুলগীতিতে যেতে পারে, পঞ্চকবির গানে, মানে সব রকম গানে যেতে পারে আর কি, হিন্দি গানেও যেতে পারে। আমি নিজেই দেখবে আমি অনেক গান বাজিয়েছি, হিন্দি গান খুব সুন্দর লাগে। এই নয় যে একটা মানে শুধু রবীন্দ্রসঙ্গীতে আটকে থাকবে, এই নয়, সব কিছুর মধ্যে জ্যামিং হতে পারে। এখন যে অর্কেস্ট্রেশন হচ্ছে যেগুলো, সেই তার মধ্যে হ্যাঁ সবটাই সঙ্গীত, এবং সবার মধ্যেই বাজতে পারে এসরাজ। এই নয় যে এসরাজ মানেই রবীন্দ্রসঙ্গীতে বাজবে, এটা কিন্তু নয়। হ্যাঁ, এটা আমারও খুব, যেমন আমি নিজেই সব স্ট্রিমে বাজাই, মানে এসরাজ কখনো যে রবীন্দ্রনাথে বেঁধে আছি তা নয়, সব রকম। আর আমি চেষ্টা করি, আর রবীন্দ্রনাথ তো উনি তো কখনো বলে যাননি যে আমার সঙ্গীতে শুধু এসরাজই বাজবে। দেখো অনেকে রবীন্দ্রসঙ্গীতে কিবোর্ডকে এটা মেনে নিতে পারেন না, কিন্তু কিবোর্ডের একটা বিশাল জায়গা রয়েছে। আমরা কিবোর্ড ইউজ করেছি। হ্যাঁ, কর্ড, এবং রবীন্দ্রনাথের সাবজেক্টে যারা কিবোর্ড বাজান তারা জানেন যে রবীন্দ্রনাথের গানে বাজাতে হলে তাদেরও কত দক্ষ হতে হবে, তাহলে তারা সেই কর্ডগুলো বাজাতে পারবে। হ্যাঁ, তো এটা বিশাল একটা ব্যাপার আছে। একটা ব্যাকগ্রাউন্ড যদি একটা ভরা থাকে, তখন একটা এসরাজও শুনতে ভালো লাগবে, একটা ভায়োলিন বাজলেও শুনতে ভালো লাগবে, একটা বাঁশি বাজলেও শুনতে ভালো লাগবে। কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ও ধরে রাখছে, মানে ওর বিশাল একটা জায়গা আছে। পিয়ানো, হ্যাঁ, পিয়ানো যদি একটা পেছনে থাকে, রবীন্দ্রসঙ্গীত এমনি মানে অন্য কিছু না থাকলেও পিয়ানো দিয়ে শুধু রবীন্দ্রসঙ্গীত হতে পারে। এই নয়, তাহলে আমার সব যন্ত্রকে সমান গুরুত্ব দিতে হবে। কিন্তু কোনো গান এখন যেমন ড্রামস মানে রবীন্দ্রসঙ্গীতে ইউজ হচ্ছে, কিন্তু কোনো গানে ভালো লাগছে। এবার যদি রবীন্দ্রনাথ মানে এটা ঠিক কথা যে একটা গানের কথা অনুযায়ী যে সুর আছে, যে গানটার যে 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 মানে কি বলবো, যে ক্লাইম্যাক্সটা তৈরি হচ্ছে, সেই ক্লাইম্যাক্সের জন্য ওই সাউন্ডটা কতটা হতে হবে, হ্যাঁ, কতটা মাপে হতে হবে, সেটা হওয়া দরকার আছে। ধরো আমি গানটা ছাপিয়ে শুধু ওটাই শুনলাম, এটা নয়। কিন্তু
রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে যখন বাজাচ্ছি আমি গানটা আগে দিতে মানে প্রেফারেন্স দিতে হবে। গানটাকে কী করে আরও ভালো করা যায়, তাহলে সেটাকে আমাকে সাউন্ড সেরকমভাবেই তো করতে হবে। যে আমি ভাবলাম যে আমি এসরাজ বাজাই বলে এসরাজটাই গাক গাক করে বাজবে, এটা নয়। কিন্তু সমস্ত কিছু যদি ব্যালেন্সে বাজে তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে। তাহলে ড্রামস ইউজ করো আর তুমি যে কোনো মানে অন্য বাদ্যযন্ত্র ইউজ করো, মানে পারকাশন গ্রুপের তবলা মানে যা যা ইনস্ট্রুমেন্ট আছে পারকাশনে, তা সেইগুলো যদি একটা ব্যালেন্সে থাকে না, কানে কিন্তু সুদিং লাগবেই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা তোমার কথা থেকে একটা জিনিস আমি নোট করলাম। যে কোনো কাজেই আমরা যখন বড় হই বা যে কোনো কাজ করি, পেশাগতভাবে কাজ করি, একটা পেশার প্রাথমিক একটা এক্সপেকটেশন থাকে যে একটা পেশা করলে আমি কিছু টাকা পাবো, মানে একটা অর্থনৈতিক গুরুত্ব পেশার সঙ্গে সবসময় জড়িয়ে। ঠিক আছে, তো তুমি একটু আগে বললে যে এসব বাদ্যযন্ত্র বাজিয়েও প্রচুর টাকা কামানো যায়, জীবনে এগোনো যায়। তো আমি একটা প্রশ্ন করছি, যে এটা আমি দেখিয়েছি যে সব সঙ্গীত শিল্পী কিন্তু খুব বেশি মানে অর্থনীতিতে খুব বেশি টাকা পয়সা পায় না। ঠিক আছে, তো এই যে ব্যালেন্সটা নেই বা ব্যালেন্স না থাকলে তাদের জীবনে যে কষ্টটা, কারণ আমি আশা করছি তুমিও এটা কোথাও না কোথাও দেখে এসেছো তোমার যখন জীবন শুরু করেছিলে। তো এটা ঠিক কীভাবে ম্যানেজ করা যায় বা কীভাবে তুমি দেখছো, বা তুমি যারা যুব এখন নতুন যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে উঠে আসছে তাদেরকে তুমি কি বলতে চাইবে? না দেখো, মানে আগে কিন্তু আমি কি পাবো সেটাকে ভাবলে হবে না। হ্যাঁ, দেখো সবাই কিন্তু আমি বলছি যোগ্যতা অনুযায়ী কিন্তু সে তার ওই ব্যাপারটা পায়। আমরা কিন্তু এটা চিন্তা করলে হবে না আমি টাকাকে লক্ষ্য করে আমি এগোবো, এটা কিন্তু লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে আমার বাজনা আমি কতটা এগোবো। হ্যাঁ, ধরো আমি ছোটোবেলা আমি যখন এসরাজটা প্রথম মানে শিখলাম, প্রথমেই আমি খুঁজেছি যে আমি নিজে একটা গান কতটা ভালো বাজাতে পারছি, বা একটা রাগ কতটা ভালো বাজাতে পারছি। এরপরে কি হলো, এরপরে আমি দেখলাম আমাকে এই মানে অ্যাকম্পেনিমেন্ট যদি করতে হয় একটা গানের সঙ্গে বা একটা মানে যে কোনো জিনিসের সঙ্গে অ্যাকম্পেনিমেন্ট করতে হয়, তাহলে আমাকে কিভাবে এগোতে হবে। এবার আমি খুঁজেছি, ধরো নজরুলগীতি কে গাইছে, কে গজল গাইছে, কে রবীন্দ্রসঙ্গীত গাইছে, এই মানুষগুলোকে আগে খুঁজেছি আমার কাছাকাছির মধ্যে। ধরো আমি ঠাকুরপুকুরে থাকি, এবার বেহালা অঞ্চলের মধ্যে আমি খুঁজেছি কারা কারা একটু গান বাজনা করে, তাদের সেই সব জায়গাতে আমি আড্ডা করেছি। আগে তো তোমাকে আড্ডা জমাতে হবে। হ্যাঁ, তুমি বড় কিভাবে হবে তার পথগুলো বলছি। প্রথমে আড্ডা জমাতে হবে যে দেখো আমি এসরাজ বাজাচ্ছি, আমি তোমার সঙ্গে একদিন তুমি একটু সময় দেবে, আমি তোমার সঙ্গে একটু বাজাবো। এবার তার বাড়িতে গিয়ে আমি 2 ঘন্টা কাটালাম, সে 10টা গান গাইলো, 10টা গানে আমি কতটা বাজাতে পারলাম। আমাকে নিজেকে চেক করতে হবে আমি কতটা, এবং তার কি ভালো লেগেছে, আমি যে বাজাচ্ছি তার ভালো লাগছে কি। এটা করতে করতে তো আমি এইভাবে কিন্তু বিভিন্ন আড্ডায় গেছি। তখন কিন্তু আমি তাকাইনি যে আমি ওই 2 ঘন্টার জন্য কত পেলাম বা পাওয়া উচিত কিনা। তখন পাওয়া উচিত নয়। মানে এইবার যখন আমার দেখবে নাম কিন্তু অটোমেটিক ছড়ায়। তুমি ভালো কাজ করো আর মন্দ কাজ করো, মন্দ কাজের একটু বেশি তাড়াতাড়ি ছড়ায়, বাট ভালো কাজে একটু কম ছড়ায়, কিন্তু ছড়ায়। এইবার আশেপাশে ধরো ওই যে যার বাড়িতে বাজাতে গেলাম উনিই বললো, আরে দেওয়া কালকে আমার কাছে এসেছিল, খুব ভালো বাজিয়ে গেল, হ্যাঁ তুই ওকে নিতে পারিস। এবার উনি একটা বললো যে তুমি ওর বাড়িতেও যাও। এরকম করে করে এই আড্ডাগুলো করেছি। এই আড্ডাগুলো করার পর আমার সঙ্গে একটা প্রোগ্রাম বাজাতে যাবে, তোমাকে দেখো আমি এই দিতে পারবো। হ্যাঁ, জাস্ট সেটা হয়তো খুব কম অ্যামাউন্ট, বাট সেটা কিন্তু আমি টার্গেট করলাম না। আমি প্রোগ্রাম বাজাতে যাচ্ছি, এই প্রথম পদার্পণ হচ্ছে আমার স্টেজে। আর স্টেজে জানো তো, স্টেজের একটা শিক্ষা আছে, সেটা কিন্তু কোনো গুরু শেখাতে পারে না। গুরু আমাকে রাস্তা দেখিয়েছেন, আমি কিভাবে একটা রাগ নিয়ে চলবো, একটা গান নিয়ে চলবো, এটা রাস্তাটা গুরু দেখান। এবং গুরু মানে তার জন্য আমরা মানে গুরুর কাছে আমরা মানে কীরকমভাবে থাকি ভাবতে পারবে না, যে গুরু ছাড়া কিছু এগোবে না তোমার জীবনে। হ্যাঁ, এইবার গুরু কিন্তু আমি যখন স্টেজ করছি, স্টেজ আমাকে শিখিয়ে দিচ্ছে যে তোমাকে কি করতে হবে, একটা স্টেজ শিখিয়ে দিচ্ছে। এবার ওই শিক্ষাটা কিন্তু ওখানেই হবে। তাহলে স্টেজ করতে 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 আজকে ধরো আমার এখন বর্তমান যে জায়গাটা, এই জায়গাটায় আমি পৌঁছেছি।
এবার এই ধাপগুলো তাদেরকেও ভাবতে হবে যে তারা এইভাবে এগোক, তাহলে কিন্তু দেখবে আমাকে টার্গেটটা কিন্তু আমি মানে মানির দিকে করছি না, মানে টাকার তুমি দিকে। শেখার দিকে ঘুরতে দিতে হ্যাঁ, চাইছো। শেখা এবং তোমার নিজের সাবজেক্টটাকে তুমি কত ভালো করে তুমি প্রেজেন্টেশন করতে পারছো, টাকা তোমার পেছনে ছুটবে। বলে না, টাকার দিকে তুমি ছুটো না, টাকা তোমার পেছনে ছুটুক। নিজেকে সেই জায়গায় যোগ্য হ্যাঁ, করতে হবে। তো সেই যোগ্য করে তোলাটাই হচ্ছে, আমি স্টেপগুলো বললাম। হুম। এটা করতে করতে কিন্তু সবাই মানে যারাই বড় হয়েছে সবাইকে এটা করেই বড় হতে হয়েছে, হুম। এটা আমি মনে করি। আচ্ছা, তো আহ, তুমি সঙ্গীত শিল্পী হিসেবে যখন তোমার এই একটা স্ট্রাগল চলছে, বা যখন তুমি প্রথম কাজ শুরু করছো, তখন তখনকার দিনে, তখনকার সময়ে দাঁড়িয়ে তুমি কিভাবে এই নিজের এই অর্থনীতি ব্যাপারটাকে তুমি ম্যানেজ করতে, মানে একটা স্ট্রাগল তো থাকে। না দেখো, মাথার ওপর তো বাবা ছিলেন, হ্যাঁ, তা বাবা তো একটা স্তম্ভের মতো, মানে বাবা থাকলে আর কোনো চিন্তা থাকে না। হ্যাঁ, এটা সত্যি কথা। তো তো বাবা খুব কষ্ট করে আমাদেরকে করতেন। এবার আমি মানে ওই শুরুতে বললাম না, বিভিন্ন জায়গায় বাজাতাম, আমি কিন্তু ওইটা দেখতাম না। হুম। আমি দেখতাম আমার বাজনাটা কত ভালো হচ্ছে, এবং এটা করেই আমি ম্যানেজ করেছি। হুম। এটা করে আজকে আমার সংসার আছে, আমার একটা ছেলে একটা মেয়েও আছে, তো তাদেরকে নিয়ে দিব্যি চলছি। হয়তো এখন এখন তো তুমি খুব ভালো জায়গায় আছো। মানে দেখো, মানুষের তো চাওয়ার শেষ নেই, না, এটা কোনো দিন এন্ডলেস আর কি। মানে আমি এত কিছু চাইও না, আমার মোটামুটি একটা মানে সুন্দরভাবে হাসি, মানে কি বলবো, হাসি খেলা দিয়ে সুন্দরভাবে যদি আমি চলতে সুখী পারি। থাকতে পারলেই হ্যাঁ, হলো। সুখে, মানে ছেলে মেয়েকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমাদের সুন্দর, দিব্যি সুন্দর। আমরা সব গান বাজনারই বাড়িতেও সবসময় গান বাজনারই আলোচনা হয়। ওরা ছেলে বাজায়, তখন আমি শুনি, আমি বাজালে ছেলে শোনে, মেয়েও গান বাজনাতে আসছে, করছে। আমার এই জায়গাটা তোমার খুব ভালো লাগলো। আমি নিজেও অনেকটা এরকমই, যে আমি কাজ করতে এসেছি, এবং আমি যেমন পরিচালক বা লেখক, তুমি সঙ্গীত শিল্পী, তো যে কাজটা করতে এসেছি আমি সেটাই করতে চেয়েছি, এবং আমি ভগবানের কাছে বা আল্লাহর কাছে বা যেই থেকে দেবো উপরে, তার কাছে, উপরওয়ালার কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমি এটা করতে পারছি। ঠিক আছে, অবশ্যই, তো অবশ্যই। ওটার জন্য আমি কখনোই একটা স্ট্রাগল বা কষ্ট করছি এটা আমি ভাবি না। না, তোমার সাথে কথা বলে এটা বুঝলাম যে আমি একটা কষ্ট করে বেঁচে আছি, এটা যদি না ভাবি এবং আমরা কৃতজ্ঞ থাকি এবং কাজটা করি। কষ্ট না করলে তো কেষ্ট একদম, মিলবেই না। একদম, একদম, কষ্ট করতেই হবে। একদম। না, ওটা এটা ওটার কোনো মানে সলিউশন নেই, কিন্তু মানে শর্ট রাস্তা নেই। হুম, এই যে দীর্ঘ জার্নিটা, হুম, মানে সেই 5 বছর থেকে শুরু করেছি, হুম। কিন্তু আমার টার্গেট ছিল যে আমি সঙ্গীতেই থাকবো, আমি গান বাজনা নিয়েই থাকবো। এই টার্গেটটা আমাকে জীবনের প্রথমে করে নিতে হবে, যে আমি যত আমার ঝড় জল আসুক, আমাকে এইটা থেকে টলাতে পারবে না কেউ। যে আমি এই সাবজেক্টটা মরবো এতে মরবো, বাঁচবো এতে বাঁচবো, এই টার্গেট কিন্তু মানুষের নেই। মানুষ জলদি সরে যায়। হ্যাঁ, এই টার্গেট থাকলে কিন্তু সে এগোবে। মানে যে যা সাবজেক্ট করুক, যে সাবজেক্টটাই করুক, সেটা টার্গেট হতে হবে যে এটা নিয়েই আমি থাকবো। খুব সুন্দর একটা মেসেজ দিলে তুমি। আচ্ছা, তুমি তোমার বাদ্যযন্ত্র এনেছো কিছু এখন আজকে? আমি এসরাজ নিয়ে এসেছি এসে আজকে। এসো তো। হ্যাঁ, যদি একটু দাদার বলো, এসেসটা একটু একটু দেবে বাজিয়ে একটু শোনাতে একটু? পারি। তাহলে তুমি তৈরি? একদম। তাহলে আমরা শুনি একটু। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান বাজাচ্ছি আমি। আচ্ছা।
অসম্ভব সুন্দর। আমি এর আগেও শুনেছি, বাট আশা করি দর্শকরা শ্রোতারা যারা এখনও অবধি কোনোদিন দেবাশিস বাবুর বাজনা শোনেননি, আপনাদের আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগে থাকবে। আমি তো শুনেছি, কাজও করেছি, সৌভাগ্য হয়েছে আপনার সাথে কাজ করার। আমাদের এই আড্ডায়, বৈঠকখানার আড্ডায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমারও খুব ভালো লাগছে এখানে এসে, এবং বিশেষ করে তোমাকে খুব ভালো লাগলো। ধন্যবাদ, ধন্যবাদ। আর আমরা আশা করবো আরও কাজ করব, তুমি আরও এইভাবে কাজ করতে থাকো, এবং আশা করব আমাদের যাত্রাপথে আমরা আবার কোথাও না কোথাও দেখা হবে এবং নিশ্চয়ই, কাজ হবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। প্রিয়দর্শিতা আছি আমাদের সঙ্গে। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, নমস্কার। তাহলে আপনারা দেখলেন দেবাশিস বাবুর মতো সঙ্গীত শিল্পীরা কীভাবে আজকের দিনেও খুব হাসি মুখে কাজ করে যাচ্ছেন এবং কত সুন্দর কাজ করছেন। আমরা আশা করব আমাদের ভারতীয় বাদ্যযন্ত্র এভাবেই বেঁচে থাকবে যুগের পর যুগ, যেভাবে হাজার হাজার বছর ধরে আমাদের বাদ্যযন্ত্ররা বেঁচে ছিল এবং খুব ভালোভাবে কাজ করেছিল। আমরা পরবর্তী আড্ডায় আবার ফিরে আসবো পরের সপ্তাহে অন্য কাউকে নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন নতুন গান বাজনার সঙ্গেও আমাদের ভারতীয় বাদ্যযন্ত্র শুনবেন। ভালো থাকবেন, নমস্কার।